স্যার, আমি বলছিলাম একে গারদে নিয়ে চলুন। যদি নাগিন হয়ে হাতকড়া থেকে গলে যায় তাহলে সবার প্রথমে আমাদেরই কামড়াবে। আরে কি কথা বলছিস চণ্ডীদাসের বেটা, তুই জানিস তো আমি সাপকে খুব ভয় করি। চল 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 তাড়াতাড়ি চল। কি ওটা স্যার? ঠাকুর সাহেবের হাতের ওপর মলমের মতো কিছু পদার্থ লেগে রয়েছে। পরীক্ষা করিয়ে নে বলুন। আমায় বিশ্বাস করুন, আমি জানি না কি করে ওই প্রাসাদে আমি পৌঁছলাম। ওই রাতে জেলের ভেতরে আমার হঠাৎ করে মাথা ঘুরে যায় আর আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। আবার যখন আমার জ্ঞান এলো তখন আমি দেখি যে আমি ওই প্রাসাদে, ওই বন্ধ ঘরে। আমি খুব ঘাবড়ে গেছিলাম। আমার মনে হয়েছিল ঠাকুর উজাগর সিং আমাকে তুলে এনেছে মারার জন্য। তারপর হঠাৎ কারো আসার শব্দ শুনতে পাই। আমি এই ভয়ে পর্দার পিছনে লুকিয়ে পড়ি। আর তারপরে গ্রামের লোকদের দেখে কি ভাবতেছিলে তুমি? যে ওরা তোমার কথায় বিশ্বাস করছে? একদম না, একদম না। ওরা এইটাই ভাবতাছিল যে পরশুদিন রাত্রে নাগপঞ্চমীর দিনে জেলের জানলা দিয়ে সাপ হয়ে বার হয়ে থাকবি আর বুকে হেঁটে উজাগার সিং এর ঘরে চলে গিয়ে থাকবি আর তাকে কামড়ে তার প্রাণ নিয়ে থাকবি, আর পালানোর সময় পাঠক জিনিসই তোকে ধরে নিয়ে থাকবে। আমার গ্রামবাসীর কথায় কোনো বিশ্বাস নাই। জিগাও কেন? কারণ আদালত এই কথাটা মানে না যে বিষকন্যা বা নাগিনের মতো কোনো জিনিস আছে, কিন্তু আদালত খুনিকে নিশ্চয়ই মানে। আর আমার নজরে তুমি হলে সেই খুনি। সেই দিন উজাগার সিং এর ঘরে কিভাবে গেলে, সন্ধ্যের নাটক কিভাবে করলে আর কিভাবে তাকে সবল দিলে সে আমি জানি না, কিন্তু আমার নজরে তুমি খুনি। কি প্রধান সাহেব বলুন। স্যার, এতক্ষণ তো আমি এই মেয়েটাকে নির্দোষ ভাবছিলাম, কিন্তু কাল রাতে আমি যা দেখেছি তারপর তো সত্যিটাকে অস্বীকার করা অসম্ভব। এই মেয়েটি সত্যিই একটা ইচ্ছাধারী নাগিন। অর্ডার, অর্ডার! যাই হোক, এই খুনি বলো সাপটাকে কোথায় লুকিয়ে রাখছো? পচৌরি বাবু, নীলাক্ষীর কাছে কোনো সাপ নেই। আরে আপনি তো দেখছিলেন নিজের চোখে ওই সাপটাকে, কোথায় গায়েব হয়ে গেল? জজ সাহেব, এই বিষয়টা আমাকেও যথেষ্ট চিন্তায় রেখেছে যে আখেরে একটা বন্ধ ঘর থেকে ওই সাপটা অদৃশ্য হয়ে গেল কিভাবে। হতে পারে আমার কিছু প্রশ্ন এই প্রশ্নটার উত্তর দিতে আমাদেরকে সাহায্য করবে। আমি আপনার কথাটা বুঝলাম না। বুঝিয়ে বলছি না, মানুষের মনে এই সাপকে নিয়ে বেশ কিছু ভ্রম রয়েছে। যেরকম কি সাপ সাপুরের বাঁশির আওয়াজ শুনে নেচে ওঠে। বাস্তবিকভাবে সাপের কোনো কানই থাকে না, ও বাঁশির ইশারার দিকে নড়তে থাকে। আর এই কেসে লাগু হওয়া একটা ভ্রম যে সাপ আচমকাই কখনো হামলা করতে পারে, যেখানে এরকমটা নয় ইওর অনার। সাপ আক্রমণ তখনই করে যখন ওর নিজের প্রাণ সংশয়ের কোনো ইঙ্গিত থাকে। আমি আপনার কথাটা বুঝতে পারছি না পাঠক সাহেব। জজ সাহেব, উজাগর সিং বাবুকে যেই হাতে সাপ কামড়েছিল ওই হাতের ওপর আমি কিছু মলম লাগানো দেখেছি। ওই মলমের স্যাম্পেলকে যখন আমি জীববিজ্ঞান পরীক্ষাগারে পরীক্ষার জন্য পাঠাই তখন আমি পেলাম যে ওই মলম নেউলের চুল দিয়ে, মানে মঙ্গুজ হেয়ার দিয়ে বানানো হয়েছিল। মঙ্গুজ ইওর অনার, নেউল সাপের পুরনো প্রতিদ্বন্দ্বী। বেজি? ঠাকুর উজাগর সিং নিজের হাতে বেজির গন্ধ কেন লাগাবেন? উনি ওটা লাগাননি ইওর অনার, লুকিয়ে তার ওপর লাগানো হয়েছে সেটা, যাতে সাপ
ওনার থেকে বিপদ অনুভব করে, ওনাকে শত্রু ভাবে এবং ওনাকে আক্রমণ করে। আর এরকমটাই হলো। আমরা ভুল বোঝার আগে সাপকে ঠকানো হয়েছে কাকতালীয়ভাবে, ইয়োর অনার। ঠাকুর উজাগর সিং এর বড় ভাই ঠাকুর উজ্জ্বল সিং এর পায়ের ওপর যেখানে সাপে কামড়েছিল তার ওপরেও ওই মলমের চিহ্ন পাওয়া গিয়েছে। এটার অর্থ এই দাঁড়ায়, ইয়োর অনার, আমার বিশ্লেষণ একদম ঠিক। আপনি বুঝতে পারছেন না এই পুরো বিষয়টা? কোনো নাগিন নয়, কোনো বিষকন্যা নয়, শুধুমাত্র একজন হত্যাকারী যে সাপকে তার অস্ত্র হিসেবে ব্যবহার করে। মন্ত্র না, কোনো তন্ত্র না, শুধুমাত্র মানুষের ষড়যন্ত্র। বাহ 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 বাহ, কেডি বাবু, আপনার কথা শুনতে তো বড় মজা লাগছে। আচ্ছা, এই ষড়যন্ত্র নীলাক্ষীও করতে পারে নাকি? না পচুরি বাবু, এই ষড়যন্ত্রটা নীলাক্ষী একেবারেই করতে পারে না। কেননা এই যে লিখিত হুমকি আমাকে পাঠানো হয়েছিল, আর জজ সাহেব এই কাজটা নীলাক্ষীর একেবারেই হতে পারে না, কেননা ওই সময় ও জেলে বন্দী ছিল। এটা ও করতে পারে না। জয় মহাকাল। এই মেয়েটা আসলে কি তা আমার থেকে ভালো কেউ জানে না, কেউ জানে না। আপনি কে? আমি ভৈরনাথ, এক সাপুরে যে অনেক বছর ধরে এই মেয়েটার সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। হারে হারে চিনি আমি ওকে, হারে হারে। মহারাজ, আপনার যা কিছু বলার আছে এখানে এসে বলুন। আমার জ্ঞানের সামনে তোমাদের বিজ্ঞান মাথা নিচু করবে বাবা। আজ থেকে 20 বছর আগে যখন আমি ছত্তিশগড়ের জঙ্গলে বাস করতাম, আমি এক ইচ্ছেধারী নাগিনকে আমার বশ করে নিয়েছিলাম ওর মণিটা পাবার জন্য। ও আমার কাছ থেকে দয়া ভিক্ষা করতে লাগলো, মিনতি করতে লাগলো জজ সাহেব, বলতে লাগলো আমায় ছেড়ে দাও, ছোট ছোট দুটো বাচ্চা আছে আমার। ভিক্ষা চেয়েছিল ও আমার কাছে মিনতি করে। দয়া এলো আমার মনে, মনটা নরম হয়ে গেল আমার। যেতে দিলাম ওকে, মুক্ত করে দিলাম বরাবর বরাবরের জন্য। আর এর কিছুদিন পর ছত্তিশগড়ের জঙ্গলে দুটো ছেলে শিকার করতে এসেছিল, দুটো কম বয়সী ছেলে। আর ওই শিকারের খেলায় ওরা দুজন ওই নাগিনকে মেরে ফেলল, আর ওর ওই মণিটা ওরা নিয়ে নিল। জানো কারা ছিল ওই দুটো ছেলে? তোমাদেরই গ্রামের ঠাকুর উজ্জ্বল সিং আর উজাগর সিং। আর ওই নাগিন কে ছিল জানতে চাও কি? এই মেয়েটার মা। না, যখন ওই ইচ্ছেধারী নাগিনকে হত্যা করা হয় না, তখন ওই হত্যাকারীর প্রতিবিম্ব ওই নাগিনের চোখে ফুটে ওঠে। না। আর যখন এই 2 বছরের মেয়েটি তার মায়ের চোখে ওই হত্যাকারীদের প্রতিবিম্ব দেখে, তখন ওর প্রতিশোধ জেগে ওঠে। সে তখনই তার মায়ের হত্যাকারীদের মৃত্যুর দুয়ারে পৌঁছে দেবার সিদ্ধান্ত নেয় জজ সাহেব, মৃত্যুর দুয়ারে পৌঁছে দেবার। আর আজ এত বছর বাদে ও ওই 2 যুবককে মেরে নিজের মায়ের হত্যার প্রতিশোধ নিয়ে নিয়েছে। কিন্তু ওই নাগমণিটা এখনো পর্যন্ত খুঁজে পায়নি। আর যতক্ষণ ওই নাগমণিটা ও খুঁজে না পাবে, যেটা ওই ঠাকুরেরা জমিতে পুঁতে দিয়েছিল, ততক্ষণ এই সারা গ্রামে মৃত্যুর তাণ্ডব চালিয়ে যাবে, মৃত্যুর তাণ্ডব। জয় মহাকাল।
ভৈরজি, আপনি শুধুমাত্র একজন সাপুরে নাকি ফাঁকা সময় আপনি গল্প টল্প লিখে থাকেন মাঝে মাঝে? কেননা এই যে কথা আপনি শোনালেন, এই কাহিনীটা আমার মনে আছে, আমি বোধহয় কোনো হিন্দি সিনেমায় দেখেছি। মূর্খ, এটা কোনো গল্প কথা নয়, বাস্তব, এটা একদম বাস্তব। এই গ্রামবাসীদের ভ্রান্তি কোনো নাটক কিংবা কোনো কল্পনা নয়, সত্যি, এটা সত্যি। এই মেয়েটি হলো নাগিন, নাগিন। জয় মহাকাল। আপনার এই কথাটার কোনো প্রমাণ আছে আপনার কাছে যে এই মেয়েটা নাগিন? উকিল সাহেব, আমি জানি যে এই যে জগৎটা রয়েছে তা চমৎকারকে নমস্কার করে, চমৎকারকে। আর আজ আমি এই ভরা আদালতে একটা চমৎকার ব্যাপার করে দেখাবো। এই মেয়েটাকে নাগিন বানিয়ে দেব। আজ ওর আসলটা সবার সামনে বেরিয়ে যাবে। মেয়ে, জজ সাহেব, এটা একটা ন্যায়ালয়, এটা কোনো মেলা নয়। এখানে উনি বাঁশি বাজাবেন এখন? সত্যের থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছো উকিল সাহেব? আপনি থামবেন না ভৈরব বাবা, আমরা সবাই সত্যিটা জানতে চাই। আমরা সবাই সত্যিটা জানতে চাই। আমরা জানতে চাই আসল সত্যিটা কি। কে কি বলেছে? পাঠক সাহেব, দেখা যাক কি হয়। বলুন বাবা, কি ঘটনা ঘটেছে? আমরা সত্যিটা জানতে চাই। ঠিক আছে বাবা, আপনি আপনার কাজ শুরু করুন। জয় মহাকাল। লাকি, আরে জল নিয়ে আসো। আনো। দেখেছো আমার চমৎকার? আমি আগেই বলেছিলাম যে এ নাগিন, না হলে গড়াদের পিছন থেকে কোনো মানুষ বেরোতে পারে কি? মস্তানি দেবী, আপনি বসে পড়ুন। জজ সাহেব, ওর অজ্ঞান হয়ে যাওয়া এটারই প্রমাণ দেয় যে ভৈরব বাবার শক্তি ওর ওপর কাজ করেছে। শান্ত হন আপনারা, চুপ করুন আপনারা। এটা কিরকম আদালত, ইওর অনার, যেখানে নিয়ম আর অনুশাসনের পরিবর্তে হাওয়ায় ভেসে বেড়ানো বেশ কিছু ভাবনা চিন্তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যেখানে তর্ক আর চিন্তা ভাবনার পরিবর্তে অন্ধবিশ্বাসকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই আদালত যেমনই হোক কেজি, এই আদালতেই তেমন ন্যায় বিচার পাইবেন যেমন অন্য আদালতে পাওয়া যায়। ন্যায় বিচার? কিরকম ন্যায় বিচার? প্রথম থেকেই ভয় পেয়ে যাওয়া, কুকুরে যাওয়া একটি মেয়ের সামনে বাঁশি বাজিয়ে হুমকি দিয়ে তাকে বেহুশ করা, মজা করা, এদের সবার দাঁড়িয়ে থেকে মজা দেখা, এটাকে ন্যায় বিচার বলেন আপনি? এটা কি হচ্ছে ইওর অনার? প্রথমে শুধুমাত্র নাগিন ছিল, এখন আবার নাগমণিও জুড়ে গেল। মিস্টার পাচৌরি, মিস্টার পাঠক যা বলছেন ঠিকই। এই কেসটিকে শুধুমাত্র ন্যায় আর সাক্ষ্যের আলোতে দেখতে হবে। থ্যাংক ইউ হুজুর। কেরি বাবু, হ্যাঁ, উজাগার সিং এর লাশের কাছে আপনি একখান সাপ দেখছেন? আগে হ্যাঁ। আপনি তার পিছাও করছেন? হ্যাঁ। একটা বন্ধ ঘরে সাপ ঢুকছে একখান পর্দার পেছনে। হ্যাঁ হ্যাঁ, তো যখন আপনি পর্দা সরালেন তখন পর্দার পেছনে কারে পেলেন? নীলাক্ষী ছিল। সাপ কোথায় চলে গেল কেডি? সাপ কোথায় চলে গেল? দেখুন মিস্টার পাচৌরি, আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড এনিথিং মিস্টার কেডি। আদালতে কোথায় 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 সাপ? সাপের মালিক কোথায়? ব্রিং দ্য সাপ। সাপের মালিক এইখানে, এই আদালতে, কোর্টে। দেন আই এগ্রিড নীলাক্ষী ইজ ইনোসেন্ট। কাল আবার এমন না হয়ে যায় যে আমি নাগিন ভেবে ফেলি। যাই হয়ে থাকুক, তারপরেও আমি আর আপনি জানি যে ইচ্ছাধারী নাগিনের মতো কিছু হয় না। কিন্তু এই গ্রামবাসীরা তো সত্যি কথা শুনতেই চায় না, এদের কি বিশ্বাস কি করে করাবো? প্রসিকিউটর পাচৌরির কথাটা মেনে নিলে
যেরকমটা আদালতে বলেছিলেন উনি। সাপ আর সাপের মালিককে খুঁজে বার করো। আমার পুরো বিশ্বাস যে এদের দুজনকেই এখানেই পাওয়া যাবে, উজাগর সিং এর হাভেলিতে। কেডি স্যার, সাপটাকে ওখানে দেখেছিলাম। ওই দেখ বরুণ, মাটিতে সাপের দাগ লেগে। বরুণ, চিন্তার একটা বিষয় রয়েছে যে এখানে এতটা মাটি এলো কি করে? তাহলে কি কেউ চায় যে আমরা এখানে সাপের দাগটা দেখতে পারি? হতে পারে স্যার। এখানেও মাটি রয়েছে বরুণ, পর্দার দিকে যাচ্ছে এটা। দিস ইজ ক্রেজি স্যার। পালানোর কোনো রাস্তাই নেই। সাপ পর্দার পেছনে গিয়ে হারিয়ে গেল কোথায়? পর্দার মধ্যেও নেই। কি হলো স্যার? এই মাটিটায় সাপের চিহ্নটা দেখছি। সাপটা পর্দার দিকে যাচ্ছিল না, পর্দা থেকে দূরে কোথাও যাচ্ছিল। স্যার পর্দার দিকে আসছিল। তো তাহলে সাপের লেজের চিহ্নটা পর্দার দিকে কেন যাচ্ছে? এর মানে হলো সাপটা দরজার দিকে যাচ্ছিল। ইয়েস স্যার, মেইন ডোরের দিকে। ইন্টারেস্টিং। নীলাক্ষী, তুমি আদালতে সাপুরের বাঁশিটা শুনে এভাবে বেহুশ কেন হয়ে গিয়েছিলে? আমি জানি না স্যার, হঠাৎ করে মাথাটা ভারী হলো আর মাথা ঘুরে গেল। আর ওই রাতে যেদিন তুমি কুঠুরিতে বেহুশ হয়ে গিয়েছিলে আর নিজেকে হাভেলিতে পেলে, তখনও কি তোমার মাথাটা এভাবেই ঘুরে গিয়েছিল? হ্যাঁ। হ্যাঁ তো ভৈরোজি, ভৈরো বাবা, আপনি এই নাগিনকে মানে এই মেয়েটাকে কত বছর ধরে চেনেন? আপনি এই মেয়েটাকে 20 বছর ধরে। আর এর মাকে 40 বছর ধরে। 40 বছর ধরে? তার মানে আপনার বয়স 40-এর বেশি হবে নিশ্চয়ই। 45 বছর বয়সী আপনি, আর 40 বছর ধরে আপনি আর মাকে চেনেন। তার মানে হলো এই যে ধান্দা, মানে এই যে কাজ আপনার, সেটা সাপের খেলা, এটা 5 বছর বয়স থেকে আপনি করে আসছেন। তো তখন থেকেই 5 বছর বয়স থেকেই আপনার গেট আপটা ঠিক এরকম? গেট আপ কি? এটা পোশাক, আমার পোশাক। বেশ মানায় আপনাকে ভৈরব বাবা এই পোশাকে। সত্যি কথা বলতে কি আমারও মন বলছে যে আমিও এই বাহ, ক্যা বাত হে। কোথা থেকে আপনি তৈরি করেন আপনার এই পোশাক? একটু দেখি ওখানে। ছগনলাল ড্রেসওয়ালা ইন্দোর। ছগনলাল ড্রেসওয়ালা ইন্দোর, এটা বেশ বড়ই নামকরা একটা দোকান। এরা সব এরকম জামাকাপড় ফ্যান্সি ড্রেস, পার্টির জন্য, নাটকের জন্য ইত্যাদি ইত্যাদি ভাড়ায় দিয়ে থাকে এরা, রেন্টে। দেখুন তো একবার, কিসের বিল হতে পারে এটা? আমার হাতে ঝোলা ঝোলা, 4টে মালা, 1 2 3 4টে মালা, কালো কাপড়, চটি চটি, বিন, ওই যে ওইটা আপনার সুরেলা একটা বাঁশি ছিল সেটা। এই সমস্ত কিছু আপনি 3রা আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত ভাড়ায় নিয়েছিলেন, আর সব মিলিয়ে আপনার ভাড়া হলো 620 টাকা। ওরে বাবা, এই বাবাটা তো বদমাশ, মিথ্যু বাবা। এই ষড়যন্ত্র করেছে। সে কি গো? ও টাকা নিয়েছে। ও আসল নয়। অর্ডার। তো ভৈরব বাবা, এই আসল এটা? আসল সাহেব, আসল এটা। হ্যাঁ, কিন্তু এই দাড়ির পিছনে যেই চেহারাটা রয়েছে সেটা নকল। এম আই রাইট ভৈরব বাবা ওরফে বাকে চতুর্বেদী? অর এম আই রাইট সাহেব, আমি একজন অ্যাক্টর সাহেব, একজন শিল্পী।
জব্বলপুরে থিয়েটার করি। তো এই নাগমণির গল্পটা ওই নাগিনের চরিত্রের উদ্ভাবন। সাহেব, ওটা আমার একটা পেট পারফরমেন্স সাহেব। চুক্তি হয়েছিল সাহেব, চুক্তি হয়েছিল। এটাও বলে ফেলো যে এই অভিনয় করে দেখানোর চুক্তিটা কে করেছিল আপনার সঙ্গে? সাহেব আমায় 10,000 টাকা দিয়েছিলেন দুদিনের জন্য, পুরোহিত মশাই। আমাদের সরলতা সুযোগ পেল। আমাদের গ্রামেই থাকে, অর্ডার অর্ডার। পণ্ডিত মশাই, ইওর অনার, পণ্ডিত মশাই তো আসবেনই, এনাকে কি করব? রেলিয়ারাম, এই পাষণ্ড সাপুড়েকে এক্ষুনি হেফাজতে নেওয়া হোক। আমাকে কয়েক বছর আগে উজাগর সিং একটা ছোট জমি দান করেছিল, এই 10 বিঘা জমি। আমি ওটাকে বেচতে চাইছিলাম, কিন্তু কোনো গ্রাহক পাইনি। আমি একটা প্ল্যান করেছিলাম যে নকল সাপুড়ে দিয়ে গায়ে নাগমণির গল্প ছড়িয়ে দেব, আর এটা বলবে যে ওই জমিতে নাগমণি কোথাও পোঁতা আছে, যাতে নাগমণির লোভে পড়ে লোক ওটাকে কিনবে, আর আমি বড় সহজে ওই জমিটাকে 2 গুণ 3 গুণ দামে বেচতে পারি। জয় মা দুর্গা। আর এই কারণেই আপনি ওই দুজন ঠাকুরকে হত্যাও করে ফেললেন। না না, মা দুর্গা দিবি, আমি ওকে মারাইনি। ও তো কোনো সাপের থেকে ছবল খেয়েছে। কেডি বাবু, আপনার সুবিধার্থে কইয়া দিই যে যখনই 2 খান মার্ডার হয়েছে, পণ্ডিতজি কিন্তু ওই মন্দিরেই ছিলেন। অর্ধেক গ্রাম কিন্তু এর সাক্ষী আছে। তো অর্ধেক গ্রাম বোধহয় এটারও সাক্ষী থাকবে যে আমাকে যেই হুমকি পত্র পাঠানো হয়েছিল, এইটার উপর যেই লেখাটা রয়েছে সেটা কার হবে? আপনারই নিশ্চয়ই, আপনারই হবে। না না, এর লেখা, আরে আপনারই হাতের লেখা এটা। না না, আরে এটা আপনারই হাতের লেখা না, না, পণ্ডিত আমার মশাই। নয়। তাহলে কার এটা? এই লেখা তো বিশ্বম্ভরের। তো হ্যাঁ বিশ্বম্বর বাবু, পণ্ডিত মশাইয়ের বক্তব্য যে এই লেখাটা আপনার, এটা কি আপনার কি না? এটা আমার নয়, এটা আমি জানলা দিয়ে ফেলিনি সাহেব। জানালা দিয়ে? আমি তো কোনো রকম জানালার কথা এখানে বললাম না, এটা কিন্তু জানালা দিয়ে এসেছিল। হ্যাঁ, এটা আমি লিখেছিলাম, কিন্তু আমাকে মস্তানি বলেছিলেন এটা লিখতে। মস্তানি হ্যাঁ, মস্তানি এসব অর্ডার অর্ডার। আচ্ছা, তাহলে আপনি মস্তানি দেবীর কথা মতোই এটা নীলাক্ষীর ব্যাপারে ওই যে গল্পটা, ওই যে নাগিন, ওই সাপুরের গল্পটা যেটা আগে, হ্যাঁ ওই গল্পটা মিথ্যে। আর মস্তানি দেবীর কথা মতোই আপনি উনার ওই উঠোনে ওই বাক্সটা, ওই বিনটা রেখেছেন। না না, ওসব আমি রাখিনি। ওই সাপের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। সাপটার ব্যাপারে আপনি কিছু জানেন না? আপনি 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 কখনো ওই সাপটাকে দেখেছেন? দেখেননি? না না, আমি হলাম খোড়া মানুষ, আমি সাপকে সামলাবো না নিজেকে হুজুর। এটা মাস্তানিকেই জিজ্ঞেস করুন। ঠিক আছে, একটা কিরকম গন্ধ আসছে এখানে একটু। ঠিক আছে, মস্তানি দেবীকে জিজ্ঞেস করছি। মস্তানি দেবী, আপনি নীলাক্ষীর সব থেকে কঠিন, সব থেকে কঠোর সমালোচক। আপনাকে এই সমস্ত বিষয়ের মধ্যে দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। আগে হ্যাঁ, আমি কাকাকে বলেছিলাম আপনাকে ধমকানোর জন্য, কারণ আমি চাইনি যে নীলাক্ষী জেল থেকে বাইরে বেরোক। তো ওই গাছটার একদিক থেকে নাগিনের চলে যাওয়া আর অন্য আরেকটা দিক থেকে নীলাক্ষীর ফিরে আসা, ওইটা কি কোনো গল্প? মিথ্যে ছিল, আমার সমস্ত আরোপ মিথ্যে ছিল। তো আপনি এই মিথ্যে কথা বলার আবশ্যকতা কেন অনুভব করলেন সেটা দয়া করে আদালতকে বলবেন। ওর সৌন্দর্য, যার উপর 2 ঠাকুর এত মুগ্ধ হয়ে গিয়েছিল যে দুজনে আমাকেই ভুলে গিয়েছিল। যখন আমি এত বছর ধরে দুজনের এত সেবা করেছি। তো এই খারাপ ব্যবহারের জন্য আপনি ওই 2 ঠাকুরকে সাপে কামড়িয়ে তাদেরকে মৃত্যু দিলেন। না, সাপের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আরে আমার কাছে সাপ কোথা থেকে আসবে? সাপ না থাকলেও পোস্ত তো রয়েছে।
পোস্ত? হ্যাঁ, পোস্ত, যেটা আপনি আপনার বাগানে চাষ করে থাকেন। পোস্ত, যেটা যদি বেটে কোনো ব্যক্তির খাবারে বা পানীয়তে মিশিয়ে দেওয়া যায় তাহলে ওই ব্যক্তি নেশায় পড়ে যায়, কখনো কখনো বেহুশও হয়ে যায়। ঠিক সেই রকম ভাবে যেভাবে নীলাক্ষী ওই দিন ওই ভণ্ড বাবার বাঁশি বাজানোতে বেহুশ হয়ে গিয়েছিল, আর আমরা ভেবেছিলাম যে কিন্তু আপনি এইসব আমায় কেন বলছেন? আপনাকে এই কারণে আমি বলছি কারণ ইওর অনার, নীলাক্ষীর জেলের গ্লাসটার মধ্যে পোস্ত মেশানো হয়েছিল, সেটায় বেটে, আর ল্যাবের রিপোর্ট। এবার বলুন মস্তানি দেবী, যে কেন আপনি বেহুশ করতে চাইছিলেন নীলাক্ষীকে? এর পেছনে ঠিক কি কারণ রয়েছে? না, আমি এসব কিছু করিনি। বরং ইন্সপেক্টর রালিয়ারাম আমার বাড়ি এসেছিলেন আর অনেকগুলো পোস্টার পাতা নিয়ে গিয়েছিলেন আমার থেকে। এসব ওনারই কারসাজি। রাম রাম হুজুর, উর্দিতে আছি উকিল সাহেব, মিথ্যে কথা বলবো না। আপনার মনে আপনার উর্দির জন্য এই সম্ভ্রম দেখে বেশ প্রসন্ন হলাম আমি। চলুন এটা বলুন যে ওই ব্যাঙের যে গল্পটা, যেটা নীলাক্ষীকে ফাঁসানোর জন্য আপনি বলেছিলেন, ওটা সত্যি নাকি? না উকিল সাহেব, ওটা মিথ্যে ছিল। এর জন্য ঠাকুর উজাগর সিং আমাকে 10,000 টাকা দিয়েছিল সাহেব। আর ওই বাক্যটা যখন নীলাক্ষী ওই ভণ্ড সাপুরের বাঁশির সামনে নেশাতুর হয়ে পড়ছিল, সেই সময়টা? ওটাও মিথ্যে ছিল সাহেব। আমরা ওকে কাছারিতে নিয়ে আসার আগে ওর জলে পোস্তর জল মিশিয়ে দিয়েছিলাম উকিল সাহেব। উর্দিতে আছি, মিথ্যে কথা বলবো না। আর এই 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 কাজটা পুরোহিত মশাই করিয়েছিলেন? হ্যাঁ উকিল সাহেব, 8,000 টাকা দিয়েছিল। আর নাগপঞ্চমীর রাতে যখন অজ্ঞান অবস্থায় নীলাক্ষী ওই ঠাকুরের হাভেলিতে পৌঁছলোটা কিভাবে? উর্দিতে আছি উকিল সাহেব, মিথ্যে কথা বলবো না। ওই দিন আমি হাজতে নীলাক্ষীর জলে পোস্তর জল মিশিয়ে দিয়েছিলাম সাহেব, আর সেই জন্য অজ্ঞান হয়ে গেল। আমি আর আমার হাওলদার চণ্ডীদাস মিলে ওকে তুলে নিয়ে প্রাসাদে পৌঁছে দিয়েছিলাম সাহেব। আর ওখানে পৌঁছে আপনি ঠাকুর উজাগর সিংজিকে জীবিত দেখেছিলেন? না সাহেব, আমরা যখন ওখানে পৌঁছাই হুজুর, ওখানে ঠাকুর সাহেব তো ছিলই না। মায়ের দিব্যি আমি ওকে মানিনি সাহেব। আমার কাছে সাপ কোথা থেকে আসবে হুজুর? এমনিতেই আমি সাপকে খুব ভয় করি সাহেব, খুব। হ্যাঁ, আর এই কাজটা করার জন্য এখানে নীলাক্ষীকে ওই ঠাকুরের হাভেলিতে পৌঁছানোর জন্য 11,000 আপনি পেয়েছিলেন। কে দিয়েছিল আপনাকে? উর্দিতে আছি সাহেব, মিথ্যে বলবো না। প্রধান মশাই। পঞ্চায়েত প্রধান মশাই? স্যার, প্রধানও জড়িত, আর বাকিটা কে রইল? সরপঞ্চ বাবু, আপনি নীলাক্ষীকে ওই কোঠরির মধ্যে বেহুশ করে ঠাকুরজির হাভেলিতে পাঠিয়েছিলেন। কেন পাঠিয়েছিলেন আপনি? কেন করলেন এরকম আপনি? আরে বলুন না, কেন করেছিলেন এরকম আপনি? উজাগর সিং এর প্রতি প্রতিশোধ নেবার জন্য। জজ সাহেব, বলতে গেলে গায়ের মোড়ল তো আমি, কিন্তু সবাই চলতো উজাগর সিং এর কথায়। আমাকে ওর পায়ের জুতো ভাবতো। তাই আমি ভাবলাম, ভরা আদালতে উজাগর সিং তো নীলাক্ষীকে তুলে নিয়ে যাবার হুমকি দিয়েই দিয়েছিল। আমি ভাবলাম নীলাক্ষীকে যদি প্রাসাদে পৌঁছে দিই, আপনি ওকে গ্রেপ্তার করবেন। সেই কারণে কাজটা আমি রালিয়ারামকে দিয়ে করাই। তো এই কারণে বদলা নেওয়ার জন্য আপনি ঠাকুর উজাগর সিংজিকে? এডি বাবু, ওর কাছে তো সাপ নেই, এ কি করে উজাগর সিং এর প্রাণ নেবে? হ্যাঁ, আমার কাছে কি করে সাপ আসবে? আর আমি নিজে প্রাসাদে আপনার সাথে গিয়েছিলাম যখন ওই উজাগর সিং এর লাশ পাওয়া গেল। শুনলেন তো কেডি বাবু? এখন বলুন, আপনি কিন্তু 6 খান লোকের উপর আঙুল তুলছেন। আমি জানি নিশ্চয়ই এই 6 খান লোক কোনো খারাপ কাজ করছে, আর সেই কারণেই আদালত এদের সাজা দেবে। কিন্তু ঠাকুরদের মৃত্যু এই 6 জনের মধ্যে কেউ তো করছিল, তাই না? উকিল বাবু, এই 6 জনের কাছেই সাপ ছিল না, না এর কোনো প্রমাণ আছে যে এদের কাছে সাপ আছে, আর না তো এরা নাগিন, না এরা নাগ। তাইলে কে হতে পারে বলুন কেডি বাবু? তাইলে আর কে হতে পারে কেডি বাবু? আপনার মক্কেল নীলাক্ষী হবে। ইওর অনার,
এবার তো স্পষ্ট হয়ে গিয়েছে যে নীলাক্ষীকে নাগিনের এই মন গড়া গল্পতে ফাঁসানো হয়েছে। ওই বাক্সটা, ওই বিনটাও সেদিন ইনার ঘরের সামনে রাখা হয়েছিল, ইনার নয় ওগুলো। আচ্ছা, কিন্তু এই কাজটা কার? এখনো পর্যন্ত তো কেউ এই অপরাধ স্বীকার করেনি। জজ সাহেব, আমরা নাগিনের পর্ব থেকে শুরু করে ইতিমধ্যে মানুষে তো পৌঁছে গিয়েছি। আর এটা আমার বিশ্বাস নয়, এটা আমার দাবিও বটে যে খুব শীঘ্রই আমরা তাদের মধ্যে থেকে হত্যাকারীকেও খুঁজে বার করব। আজকের শুনানি এখানেই স্থগিত করা হলো। কাল সকাল 10টায় আদালতের শুনানি আবার শুরু হবে। আর হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত ইন্সপেক্টর র্যালিয়ারাম, হাবিলদার চণ্ডীদাস, পূজারী পুরোহিত, প্রধান লেডি সিং আর অভিনেতা বাঁকে চতুর্বেদীকে ওনাদের বেআইনি কার্যকলাপের জন্য হেফাজতে নেওয়া হচ্ছে। আর বিশ্বম্বর দাস আর মস্তানিকে কঠোরভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হলো। জজমান, আমি তো শুধু জমি। চুপ করুন পূজারী, বিচারকের কথার ওপর কথা বলার সাহস পান কি করে? এরপর যদি আর কখনো অসময়ে মুখ খোলেন তাহলে আপনার সাজাকে আরো বাড়িয়ে দেব, বুঝেছেন? জয় মা দুর্গে। আদালত স্থগিত করা হচ্ছে। জয় মা দুর্গা। আরে সাহাব, সাহাব, ওই যাচ্ছে। আদালতের শুনানি শুরু করা হোক। হ্যাঁ তো মস্তানি দেবী, হলো এটা যে কাল রাতে ওই সাপটা আমাকে কামড়ে দেয় তার আগেই আমার চোখ খুলে গেল, আর ওই সাপটা ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। আমি ওটার পিছু করলাম, তো আপনাকে দেখতে পেলাম। অবাক কাণ্ড না? খুঁজলাম সাপটাকে, পেলাম আপনাকে। কোথাও আপনি ওই নাগিনটা নন তো? না না, আমি ওই সাপের ব্যাপারে কিছু জানি না। সে তো কাকার মুখ থেকে সাপ সাপ শুনে আমি ভয়েই পালিয়েছিলাম। তো ওখান থেকে তো আপনি পালিয়ে গিয়েছিলেন ঠিকই, কিন্তু রাত 3টের সময় আপনি ওখানে এসেছিলেন কেন? কি করছিলেন ওখানে? আরে, আপনিই তো আমায় ডেকেছিলেন না? আমি দেখুন, দেখেছিলাম। এই 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 চিরকুটটা আপনি আমার ঘরের বাইরে ফেলে গেছিলেন। আজ রাত ঠিক 3টের সময় আমার সঙ্গে দেখা করতে এসো কেটি পাঠক। আগে না মস্তানি দেবী, এটা এই চিরকুটটা না তো আমি লিখেছি, না আপনাকে পাঠিয়েছি, না তো আপনার ঘরের সামনে রেখেছি। অবাক কাণ্ড, সবাই তো কারাগারে বন্দি ছিল, তাও বাইরে ছিলেন তো শুধুমাত্র আপনি, ওই সাপটা আর হ্যাঁ বিশ্বম্বর কাকা। হ্যাঁ তো বিশ্বম্বর কাকা বাবু, এই যখনই আপনি বাদ দিন, ছাড়ুন, এইটা বলুন কাকাবাবু যে রাত্রি 3টের সময় আপনি ওখানে কি করছিলেন? আপনি তো ডেকেছিলেন, আপনার ওই এই চিরকুটটা পেয়েছিলাম, আপনি পাঠিয়েছিলেন। আমি আজ রাত্রে ঠিক 3টের সময় আমার সঙ্গে দেখা করতে আসো কেডি পাঠক। এটা স্পষ্ট কাকাবাবু যে এটা না আমি লিখেছি, না আমি পাঠিয়েছি। এটা কে হতে পারে যে আপনাকে আর মস্তানি দেবীকে এই কেসটার মধ্যে ফাঁসাতে চাইছে? কে হতে পারে, কি মনে হয় আপনার? জানি না বাবা, আমি তো একটু জন্য বেঁচে গেছি ওর সাপের কামড় থেকে। আমার চোখের সামনে ঝোপের মধ্যে চলে গেল আর গায়েব। আর কিছু জিজ্ঞেস করবে বাবা? হ্যাঁ, পায়ের জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা না কাকাবাবু, আপনি যান, বসুন। আরে আমি এইটা জিজ্ঞেস করতে চাইবো আপনাকে যে আপনি তো ঠাকুরের ওই হাভেলিটার রক্ষক, তো কখনো যে কোনো সময় আপনি যেখানে চান যেতে পারেন, আপনি ছাড় রয়েছে আপনার সব জায়গা, আছে না? হ্যাঁ হ্যাঁ। তো তাহলে ঠাকুরের ঘরেও, ঠাকুর উজাগর সিং আর ঠাকুর উজ্জ্বল সিং এর ঘরেও আপনার যাতায়াত রয়েছে? আপনি বলতে কি চাইছেন?
যে আমি ওই সাপ ওখানে ছেড়েছি? হ্যাঁ, এই এই বিষয়টার সম্ভাবনা রয়েছে কাকাবাবু। আরে আমি ওই সাপ কোথা থেকে আনবো, আর আমি ওটাকে তাড়াবো কি করে? আমি হলাম এক অসহায় বুড়ো অসমর্থ, নিজেই নিজেকে সামলাবো নাকি সাপ পালন করব? কিন্তু দেখুন কাকাবাবু, কতটা নৈপুণ্যের সঙ্গে আপনি দুটো কাজই করলেন। নিজেই নিজেকে সামলালেন আর সাপ পালন করলেন এই লাঠির সাহায্যে, তাই না? আমি কিছু বুঝলাম না। আচ্ছা এটা বলুন কাকাবাবু, আপনার এই লাঠিটার মধ্যে এই যে দুটো ফুটো রয়েছে, এই দুটো ফুটো কি কারণে রয়েছে? এগুলো বাস আছে। আছে মানেটা আবার কি? আমি তো কখনো দেখিনি যে লাঠির মধ্যে এরকম ফুটো থাকে। এটা এরকম কারণে নয় তো যে হাওয়া ভেতরে এবং বাইরে আসতে পারে, এই কারণে এই দুটো ছিদ্র রয়েছে? শ্বাস নেওয়ার জন্য, শ্বাস নিতে যাতে অসুবিধা না হয়। কাকাবাবু একটু আপনার লাঠিটা দেখতে পারি? না ইওর অনার, প্লিজ। বিশ্বম্বর দাস, লাঠি দাও। দিন দিন, আপনি এখানে এখানে রাখুন, হাতটা রাখুন। আসুন, এই চিঠিটা আপনার পকেটে। জজ সাহেব, একটা বহুদিনের পুরনো প্রবাদ রয়েছে, এমন বাড়ি মারো যাতে সাপও মরে আর লাঠিটাও না ভাঙে। এই উদাহরণে এমনভাবে বাড়ি মারা হয়েছে যে সাপটাও মরেনি আর লাঠিটাও ভাঙেনি। আমি আদালতকে কিছু দেখাতে চাইব, ইওর অনার। লাঠির ভেতরে সাপ! কি করে? শুনুন, কি দিনকাল পড়লো? বসুন। কি সর্বনাশ! অর্ডার, অর্ডার! কচৌরি সাহেব, আপনার ইচ্ছা পূরণ হলো। হিয়ার ইজ দ্য স্নেক, দেয়ার ইজ দ্য স্নেকের মালিক। সাহেব, ঠাকুর উজ্জ্বল সিং আর উজাগর সিং এর কোনো উত্তরাধিকারী নেই। ওনাদের পরে এই প্রাসাদ আমি পেতাম। একে তো দুই ভাইয়ের নীলাক্ষীর উপর কুদৃষ্টি ছিল, আর অপরদিকে গ্রামের মানুষ নীলাক্ষীকে নাগিন ভাবত। আর এইসব দেখেই আমি একটা ষড়যন্ত্র করি আর একটা বিষাক্ত সাপ কিনে আনি। সেটাকে আমি এই লাঠিতে পুষি আর ওটাকে শেখাই যে কোথাও বেজির গন্ধ পেলেই তাহলে তাকে গিয়ে কামড়ায় আর লাঠির মধ্যে ফিরে আসে। তুমি এখানে কেন এসেছো? এ ব্যাপারে কাউকে কিছু বলো না, জ্যান্ত পুঁতে ফেলবো। জল নিয়ে এসো। আর তারপর আমি নীলাক্ষীর ঘরে ওই সাপের খোলস আর ঝাঁপিটা রেখে আসি। আর নাগপঞ্চমী রাতে যখন আমি গ্রাম প্রধান আর রেলিয়ারামকে দেখলাম যে অচেতন অবস্থায় নীলাক্ষীকে প্রাসাদে নিয়ে যাচ্ছে, তখন আমি দ্বিতীয় ষড়যন্ত্রটা করি যে কেননা উজাগর সিংকেও মেরে ফেলা যায়।
আর তারপর আমি নীলাক্ষীর কাছে যাই আর আমার সাপটাকে ছেড়ে দিই। গন্ধ পেয়ে সাপটা উজাগর সিং এর কাছে যায় আর আর যখন সবার নজর নীলাক্ষী আর দাগটার উপরে ছিল, তখন আমি সাপটাকে লাঠির মধ্যে ফিরিয়ে নিই যাতে কেউ ওকে খুঁজে না পায়। বিশ্বম্বর কাকাবাবু, আমাকে মারার প্রয়াসটাও বোধহয় আপনিই করেছিলেন। কাল রাতে আমি আপনাকেও মারবার চেষ্টা করেছিলাম। এই প্রবাদটাও সত্যি হুজুর যে ওপরওয়ালার লাঠিতে কোনো আওয়াজ হয় না, কিন্তু যখন আঘাত করে তখন বাস। এই আদালত বিশ্বম্বরনাথকে ঠাকুর উজ্জ্বল সিং আর ঠাকুর উজাগর সিংকে খুনের অপরাধে গ্রেফতার করার হুকুম দিচ্ছে আর কুমারী নীলাক্ষীকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। হ্যাঁ চলুন। আরে কেডি সাহেব, আমি তো ধন্য হয়ে গেলাম, আপনার সাথে মোকদ্দমা লড়ার সুযোগ পেলাম আর একেবারে করে কত কিছু শিখলাম। আরে এটা তো আমার সৌভাগ্য হইল পাচুরি সাহেব। হইল কি হইল না কি কন? না 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 না, এখন ফটো হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ চলুন চলুন। স্যার আমি ছবি তুলছি। 1 মিনিট, আমিও আসছি। শিওর স্যার। আসুন আসুন আসুন, মাঝখানে চলে আসুন। আসুন এখানে আসুন। স্যার আজকে খুশির দিনে আপনার ফেভারিট লাইনটা হয়ে যাক। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.